আজকের গল্প তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। রচনা তেতসুকো কুরুয়ানাগি। স্কুলের হলঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তত্ত্বচান ইয়াসুয়াকি-চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না। তোমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়ত। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে, যে রাস্তাটা কুহন বুৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে। বেশ বড় একটা গাছ, গাছের গাটা পিছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি। ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলা হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? ইয়াসুয়াকি-চানের পোলিওর জন্য পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। সেই জন্যেই তত্ত্বচান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানত। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেন চফুতে ইয়াসুয়াকি-চানের বাড়িতে যাচ্ছে। মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল। দেখ, আমি স্কুলে যাচ্ছি। ইয়াসুয়াকি-চানকে আমার গাছে চড়ার নেমন্তন্ন করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি-চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুয়াকি-চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্যই বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুয়াকি-চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুয়াকি-চানও হি 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 করে হাসতে থাকলো। ইয়াসুয়াকি-চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তত্তর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা 2 হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি-চানকে বলে উঠল, এবারে চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। ইয়াসুয়াকি-চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি-চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো।
কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ, ও কি অতশত পারে? মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না। ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা, ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছে। আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করল। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য কিছু পায় কি না দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়াকি চানকে বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো, একবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখল সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভ্রূক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর এক একটা করে পা এক ধাপ এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো। হুররে! কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসল। এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদল না ও। কাঁদলে যদি ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবু তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলো লম্বাও অনেকটা। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল, তুমি শুয়ে পড়ো, আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন। ভাগ হয়ে যাওয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণ টেনে চলেছে, তাহলে নিশ্চয় চিৎকার করে উঠতেন।
কিন্তু ইয়াসুয়াকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের উপর, আর তার জন্যে তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল। তত্ত্বচান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো। স্বাগতম। ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এইরকম? দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে। বসে বসে ওরা নানান গল্প করল। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে। ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল, ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন, আমার দিদি বলেছে। ইয়াসুয়াকি চান, যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তত্ত্বচান তখনও হয়নি। ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান, এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না। ইয়াসুয়াকি চানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুয়াকি চানের সেই প্রথম গাছে চড়া। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।